লস অ্যাঞ্জেলসের রাত। বাইরের আকাশে তারা ঝলমল করছে। বাড়ির চারপাশে সারি সারি গোল্ডেন লাইটগুলো জ্বলছে। বাড়ির ভেতর মানুষের কোলাহল। সবাই জানে ঘোমটা দিয়ে বসে থাকা মেয়েটা রিদা, কিন্তু সত্যটা শুধু একজনই জানে। ঘোমটার আড়ালে বসে থাকা মেয়েটা রিদা নয়, বরং ওয়ারিন। ওয়ারিনের বুক ধুকপুক করছে। ঘোমটার নিচে নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, হাত কাঁপছে, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। চুপ করে আছে সে। এই মুহূর্তে শব্দ করারও সাহস পাচ্ছে না। যে বিয়ে তার জীবনের বাহিরে থাকার কথা ছিল, সেই বিয়েই আজ তাকে শিকলের মতো বেঁধে ফেলেছে। রিদা তার নিজের জীবন বাঁচানোর জন্য তাকে আগুনের মুখে ঠেলে দিয়েছে। রিদা পালিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে, আর এখন তাকে পুতুলের মতো বসে থাকতে হচ্ছে। তার মনে পড়ে রিদার শেষ কথা, তুই বিয়েটা করে ফেল, আদ্র ভাই কিছু বলবে না, পরে সব কিছু ঠিক হয়ে যাবে, দেখিস। ওয়ারিন জানে সব কিছু ঠিক হয়ে যাবে কথাটা কেবলমাত্র রিদার মুখের কথা। আদ্র তাকে কেমন চোখে দেখবে, তার সঙ্গে কেমন আচরণ করবে, কিছুই সে জানে না। ওয়ারিনের হাত পা ঠান্ডা হয়ে গেছে। ঘোমটার নিচে তার নিঃশ্বাস আরো ভারী হয়ে উঠছে। হুজুর কোণের দিকে তাকিয়ে বলে উঠলেন, তুমি কি আদ্র চৌধুরীকে তোমার স্বামী হিসাবে কবুল করছো? সবার চোখ কোণের দিকে। মালিনী বেগমের মুখে প্রশান্তি, মাহফুজা বেগম আর সুধা বেগমও তাকিয়ে আছে। কিন্তু ঘোমটার নিচে বসে থাকা মেয়েটার ভেতরে যে ভয়, অপরাধ বোধের ঝড় বইছে। ওয়ারিনের গলা শুকিয়ে গেছে, মুখ খুলে শব্দ বের হয় না। তার বুকের ভেতরটা হাহাকার করছে। এত বড় মিথ্যা নাটক সে করতে পারবে না। হুজুর আবারও বললেন, কবুল বলো। পাশে বসে থাকা সুধা বেগম নিচু স্বরে বলে উঠলেন, ভয় পাচ্ছিস কেন রে, বলে ফেল। ওয়ারিনের হাত জোড়া অবশ হয়ে আসে, কাঁপতে থাকে ঠোঁট, চোখ বন্ধ করে নেয় কয়েক সেকেন্ডের জন্য। তারপরই ডুকরে কেঁদে ওঠে ওয়ারিন। চোখ বেয়ে অজস্র অশ্রু ঝরছে, কণ্ঠ কাঁপছে। সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবে না সে, পারছে না আর চুপ থাকতে। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। অবশেষে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল অরিয়ন, আমি রিদা নই, আমি ওয়ারিন। সবাই স্তব্ধ অবিশ্বাসে চোখ বড় করে তাকিয়ে আছে তার দিকে। সুধা বেগম ধীরে ধীরে কাঁপা হাতে ঘোমটা সরালেন। কারো মুখে আর কোনো শব্দ নেই। সবাই তাকিয়ে আছে যাকে তারা এতক্ষণ ভেবেছিল রিদা, কিন্তু ঘোমটা সরাতেই দেখা গেল ওটা রিদা নয়, ওটা অরিন। সুধা বেগম বিস্ময়ে বলে উঠলেন, হায় আল্লাহ, এ যে অরিন। মাহফুজা বেগম উঠে দাঁড়ালেন, মুখে বিস্ময়, চোখে রাগের ছাপ। তিনি দ্রুত এগিয়ে এলেন ওয়ারিনের দিকে। তুই এখানে কেন? আর আমার মেয়ে কই? রিদা কোথায় বল? ওয়ারিন মাথা নিচু করে কাপা হাতে তার ওড়নার কোণ মুচড়ে যাচ্ছে। এতগুলো চোখ তার দিকে তাকিয়ে আছে, বিচারকের মতো, অভিযুক্তের মতো নয়। একটু পর সে মুখ তুলল, গলায় কান্না চেপে রাখা স্বর, রিদা আপু আহির ভাইয়ের সাথে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে তখন দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন মফিজ সাহেব, নাজিম সাহেব আর আদ্র। তিনজনের মুখে স্পষ্ট বিভ্রান্তি। মফিজ সাহেব বললেন, এখানে কি হচ্ছে? রিদা পালিয়ে গেছে আহিরের সাথে। আহিরের সাথে? নাজিম সাহেবের কণ্ঠ কাঁপছে, গলায় অবিশ্বাসের সুর। মাহফুজা বেগম ছটফট করে উঠলেন, তুই মিথ্যা বলছিস কেন? বল আমার মেয়ে কোথায়? ওয়ারিন কাপা গলায় আবারও বলল, আমি কিছু জানতাম না। রিদা আপু আমাকে অনুরোধ করেছিল আমি এখানে। বাক্যটা শেষ করার আগেই মাহফুজা বেগম চিৎকার করে বললেন, চুপ কর, তোর মুখ বন্ধ রাখ। তোকে এসবের জন্য এ বাড়িতে রেখেছি, আগে বললি না কেন? ওয়ারিনের চোখ বেয়ে পানি ঝরছে, কিন্তু কেউ তার চোখের সেই কান্না দেখতে চাইছে না। তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা আদ্র একবার চারপাশে তাকালো। মুখে কোনো অভিব্যক্তি নেই, না রাগ না অবাক হওয়া, একদম নির্লিপ্ত। মফিজ সাহেব ধীরে ধীরে বললেন, এটা যদি সত্যি হয় তাহলে আজকের বিয়ে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই আদ্রর শীতল কণ্ঠ ভেসে এলো, বিয়ের কাজ সম্পূর্ণ করো। সবাই থমকে দাঁড়ায়, কেউ বিশ্বাস করতে পারছে না। আদ্র এগিয়ে আসে, আমি যা বলছি তাই করো। রিদা নেই, কিন্তু এই বিয়ে অসম্পূর্ণ থাকবে না। ওয়ারিন আছে মানে বিয়ের আসর খালি নয়। আজ যা শুরু হয়েছে তা শেষ হবে। আদ্র আর এক দণ্ডও দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। মাহফুজা বেগম নিঃশ্বাস নিতে পারছে না ঠিকভাবে, তার বুক উঠানামা করছে।
চোখে অবিশ্বাস, তার মেয়েটা, সেই হৃদয় এমন কাজ করলো। তিনি হঠাৎ ঢলে পড়লেন সোফায়, কপালে ঘাম ঝরছে। সুধা বেগম দৌড়ে গিয়ে তাকে ধরলেন। আপা, শান্ত হও, একটু পানি খেয়ে নাও প্লিজ। সুধা বেগম তাকে ধরে ধীরে ধীরে অন্য রুমে নিয়ে গেলেন একটু শান্ত করার জন্য। অরিন বসে আছে একদম নিশ্চুপ, চোখ লাল, গাল ভেজা অশ্রুতে। ফর্সা মুখটা এখন কান্নায় লালচে হয়ে গেছে, গোলাপি ঠোঁট জোড়া কাঁপছে অবিরাম। মালিনী বেগম ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি অরিনের সামনে বসে পড়লেন। মুখটা কান্নায় লাল হয়ে গেছে দেখে তার মন নরম হয়ে গেল। একটু থেমে তিনি হাত বাড়িয়ে অরিনের গাল মুছে দিলেন। একটু থেমে খুব নরম গলায় বললেন, তোর কোনো দোষ নেই, কিন্তু এখন যা করার তা শেষ কর। তুই কান্না থামা, চোখ মোছ। এখানে তো তোর কোনো দোষ নেই, সবাই ভুল করে, কিন্তু এখন সময় নষ্ট করলে আরো খারাপ হবে। আদ্র যা বলেছে সেটাই এখন সবচেয়ে ঠিক। ও রেগে আছে, এই মুহূর্তে তুই সাহসী হ, কান্না বন্ধ করে কবুল বলে ফেল। অরিন স্তব্ধ, তার চোখ দরজার দিকে। সেদিক দিয়ে আদ্র বেরিয়ে গেছে। মনের ভেতরে এক ভয় আর এক রাশ অনিশ্চয়তা। সে জানে না এই কবুল বলাটা ওর জীবনের মোড় ঘুরিয়ে দেবে কিনা। গলা শুকিয়ে গেছে, ঠোঁট নড়ছে। হুজুর ধীরে বললেন, কবুল বলো। অরিনের ঠোঁট ধীরে ধীরে কাঁপলো, কিন্তু শব্দ বেরোলো না। বুকের ভেতরে একটাই প্রশ্ন ঘুরছে, আমি কিভাবে বলবো সেই শব্দটা যেটা আমি কখনো উচ্চারণ করার জন্য প্রস্তুতি ছিলাম না। অরিন চোখ বন্ধ করে নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, তারপর কাপা ঠোঁটে চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছে খুব আস্তে বলে, কবুল। রাত প্রায় 12টা বাজে। পুরো বাড়িটা নিস্তব্ধ। মালিনী বেগম অরিনকে নিয়ে ঢুকেছেন তাদের বাড়িতে কিছুক্ষণ আগেই। মুখে কোনো কথা নেই, শুধু চোখে এক ধরনের ক্লান্তি আর চিন্তার রেখা। আজ সারাদিনে কত কিছুই না ঘটেছে। মন যে এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছে না। আদ্র এখনো ফোন তুলছে না, বারবার কল দিচ্ছেন, কিন্তু সেই দিক থেকে কোনো উত্তর নেই। তিনি জানেন তার ছেলে যে রেগে গেছে। সেই নির্লিপ্ত চেহারার আড়ালে কতটা আগুন লুকিয়ে থাকে তা তিনি ভালো করেই জানেন। নির্লিপ্ত ঠান্ডা স্বভাবের ছেলেটা যখন নীরব হয়ে যায়, তখনই তিনি সবচেয়ে বেশি ভয় পান। মালিনী বেগম একটা জামদানি শাড়ি এগিয়ে দিলেন। এটাই পর, বইয়ের মতো থাকবি আজ, বাকিটা আল্লাহ দেখবে। অরিন কোনো কথা না বলে শাড়িটা হাতে নিল। সূক্ষ্ম নীলচে জামদানি শাড়ি, আলোয় ঝলমল করছে, কিন্তু তার চোখের কোনো আলো নেই। শাড়িটা পরে সে ধীরে ধীরে আদ্র রুমে গেল। রুমে হালকা পারফিউমের গন্ধ, মনে হচ্ছে আদ্রর উপস্থিতি এখনো ঘরে আছে। দরজাটা আলতো করে ঠেলে ভেতরে ঢুকলো। রুমটা বেশ বড়, দেয়ালে ধূসর রঙের শেড, একটা বড় কাচের জানলা যেখান দিয়ে চাঁদের আলো এসে পড়ছে। অরিনের চোখ ধীরে ধীরে রুম জুড়ে ঘুরলো। রুমের এক পাশে একটা বড় কাবাড, ভেতরে পরিপাটি করে সাজানো পোশাকগুলো দেখা যায়। টেবিলের ওপরে ছড়ানো কিছু ফাইল। ডান পাশে কাচের বড় স্লাইডিং দরজা, যেটা খুললেই ব্যালকনিতে যাওয়া যায়। অরিন ধীরে ধীরে বিছানার কাছে গেল, শাড়ির আঁচল ঠিক করে তারপর চুল খুলে দিল। লম্বা কালো চুল কাঁধ পেরিয়ে ছড়িয়ে পড়ল সেখানে। রাত একটা ছুঁই ছুঁই করছে। অরিনের চোখ জানলার দিকে, কিন্তু মন অন্য কোথাও। বুকের ভেতর ধুকপুক করছে। সে জানে আদ্র চোখে আজ সে অপরাধী, কিন্তু সেও তো কিছুই চায়নি, শুধু সাহায্য করতে চেয়েছিল। এখন সেই এক মুহূর্তের সিদ্ধান্ত তার সারা জীবনের ভাগ্য বদলে দিয়ে